শুদ্ধ পকেট থেকে একটি কাগজ বের করে। সে গতকাল ইরফানের বাড়ি গিয়েছে অফিসের কাজে, একটা প্রয়োজনে। ইরফানের ঘরের মেঝেতে কাগজটি পেয়েছিল। মাইরা বাড়ি ছিল না। সে কাগজের ভাঁজটি খুলে প্রথম 3টি শব্দ পড়েই বুঝেছিল ইরফান মাইরাকে লিখেছে। সে আর পড়েনি, তবে ইরফানকে জ্বালানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখল মাইরা ইরফানকে ভুল বুঝে আছে, তার কেন যেন মনে হলো মাইরা ইরফানের এই লেখাটুকু পড়েনি, হয়তো জানেই না। ভাবনা রেখে কাগজটি এগিয়ে দেয় মাইরার দিকে, মৃদুস্বরে বলে, মাইরা দেখো তো এইটা কি? মাইরা মাথা তুলে তাকায়। শুদ্ধের হাতের দিকে তাকালে অবাক হয়। পরিচিত ঠেকলো কাগজটি। শুদ্ধ হেসে বলে, নাও, ইরফানের ঘরেই পেয়েছি। উপরের লাইনটা পড়েছি শুধু, ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো, কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়নি, তাই না মাইরা? মাইরা প্রশ্নার্থক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিলে মাইরা শুদ্ধর হাত থেকে কাগজটি নিয়ে মেলে ধরে। প্রথমে চোখে পড়ে আমার একান্ত বাটফ্লাওয়ার। আমার বাটফ্লাওয়ারকে জানো? আমার মাইরা পড়ে। এটুকু পড়েই মাইরের পুরো শরীরে কিছু যেন তড়িৎ গতিতে প্রতাহিত হয়। এই লেখা যে তার শিষ্যলা লেখা। সে ইরফানের লেখা চেনে, দেখেছিল বেশ কয়েকবার। তার শিষ্যলা তাকে ভালোবাসে, তার শিষ্যলা তাকে ভালোবেসে বাটফ্লাওয়ার ডাকে। এজন্য ওই ফোনের পাসওয়ার্ডও দিয়েছিল এটা। সে তার শিষ্যলার পড়ি। মাইরার চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়। কখন যে টুপটুপ করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতেই পারে না। ইতি, তোমার একান্ত শিষ্যলা। চিঠিটুকু পড়ে মাইরা বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে। ইরফান এটা তাকে লিখেছে। তার শিষ্যলা তার থেকে শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে। তার অভিমান অভিযোগ মুছে দিতে চেয়েছে। মাইরার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। সে তার শিষ্যলাকে রেখে কি করে যাবে? মাইরা যখন গ্রামে থাকতো তখন থেকেই মাঝে মাঝে মাথা ব্যথা করতো। মাকে বলতে গিয়েও বলেনি। সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলেই কত কথা শুনতে হয়েছে। খাবারই খেতে পায়নি। সেখানে এসব বলা মানে আরও অশান্তি বাড়ানো। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নওয়াজ তাকে সবসময় হাতের খরচের জন্য একটা মোটা অঙ্কের টাকা দিত। মাইরা সেই টাকা দিয়েই একবার লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল। আর জানতে পেরেছিল তার এই অসুখের কথা। এত এত কষ্ট ভরা জীবন নিয়ে সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ওষুধ কিনে নিয়ে আর ভেবেছিল যে কদিন বাঁচবে সেই কদিন এভাবে হেসে খেলেই দিন পার করে দিবে। কিন্তু তার শিষ্যলাকে ছাড়া সে হেসে খেলে দিন পার করতে পারেনি। যখন একেবারের জন্য ভেবেছিল তার শিষ্যলা অন্য কাউকে পছন্দ করে, তখন মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তার মরে যাওয়ার তাড়া আরও বেড়ে গেল। তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে। আর ওষুধ না খাওয়ায় কন্ডিশন আরও খারাপই হয়েছে, উন্নতি আর হয়নি। কিন্তু সে মরে গেলে তার শিষ্যলার কী হবে? তার শিষ্যলাও তো তাকে ভীষণ ভালোবাসে। তার বাঁচতে ইচ্ছে করছে, আর বাঁচা যাবে না। পানিতে টইটুম্বুর রাখিয়ে নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর মৃদু হেসে বলে, আমার ভাই কিন্তু পাগল প্রেমিক মাইরা। এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সেই সুদূর কানাডা থেকে চলে এসেছে। এসে তো এত মেন্টাল স্ট্রেস, জ্ঞান হারিয়েছে। এত সবের পিছনের কারণ তুমি। তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে, ওনাকে একটু দেখতে দেবেন ভাইয়া? শুদ্ধ বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কান্না থামাও। তোমাকে প্রেশার কম দিব বলেই সব বললাম। ইরফান একদমই ঠিক আছে। মাইরা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিষ্যলা তাকে ভালোবাসে। আজও তার ভীষণ খুশি হওয়ার দিন। কিন্তু সে হতে পারছে না। সে যে মরে যাবে। তার খুব ইচ্ছে করছে বাঁচতে। রোমানিয়াজ ভেতর এসে মাইরাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মাইরার পাশে বসে। মাইরা ভেজা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। রোমানিয়াজ মাইরার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলেন, ঠিক হয়ে যাবে মা, কান্না করো না। মাইরা রোমানিয়াজকে জড়িয়ে ধরল। রোমানিয়াজও মাইরাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়। শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে। অপর পাশে ফাইজ, এক কোণায় তারেক নেওয়াজ। ইরফানের একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডক্টর বলেছে ইরফানকে রেস্ট নিতে হবে, নয়তো আবারও সেম প্রবলেম হতে পারে। ইরফান যা মানুষ, কারো কথা শুনবে না। তাই আপাতত একটা কম ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। এজন্য ইরফান এখনও বেডে শুয়ে আছে। সবাই মূলত মাইরাকে নিয়ে চিন্তিত। ডক্টর বলেছে যত দ্রুত সম্ভব মাইরার অপারেশন করাতে হবে। ইরফান একটু একটু করে চোখ মেলে তাকায়। প্রথমে চারপাশ অন্ধকার লাগলেও ধীরে ধীরে সব পরিষ্কার হয়। মনে পড়ে তার কোলে তার বাটফ্লাওয়ার ছিল। তারপর মনে করতে না পেরে ধরফরিয়ে উঠে বসে, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। শুদ্ধ, ফাইজ আর তার বাবাকে দেখে চারপাশে চোখ বোলায়। আর কেউ নেই। তার বাটফ্লাওয়ার কোথায়? তার বাটফ্লাওয়ার সিক।
তারেক নেওয়াজের দিকে এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, বাবা, আমার বাটফ্লাওয়ার কোথায়? তারেক নেওয়াজ ছেলের দিকে অসহায় চোখে তাকায়। ইরফান তার বাবার থেকে উত্তর না পেয়ে শুদ্ধ ফায়েজের দিকে চেয়ে শক্ত গলায় বলে, আমার বাটফ্লাওয়ার কোথায়? শুদ্ধ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মাইরাকে সে কিছুক্ষণ আগে একবার দেখতে গিয়েছিল। মেয়েটি মাথা ব্যথায় কেমন হাঁসফাঁস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে। ইরফান ওকে এভাবে দেখলে আরও যদি সেম সিচুয়েশন হয় তখন ইরফানের চিকিৎসাই করাবে নাকি মাইরার চিকিৎসা করবে। শুদ্ধ ইরফানকে ধরে টেনে আনতে চাইলে ইরফান হাত ঝাড়া দিয়ে সারিয়ে চিৎকার করে বলে, কি করেছিস আমার বাটফ্লাওয়ারকে তোরা? তারেক নেওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান বসো, তোমার সাথে আলোচনা করব আমরা। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে বলে, কোথায় রেখেছ আমার বাটফ্লাওয়ারকে তোমরা? কেন বলছো না? ফায়েজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, মাইরা চিকিৎসা করাতে হবে তো, বস একটু কথা বলি। ইরফান আবারও চিৎকার করে বলে, বলেছি না আগে আমার বাটফ্লাওয়ারকে দেখব, এরপর সব কথা হবে। কোথায় ও বলো? বলতে বলতে বেডে একটা লাথি দিল। বেড কয়েক হাত দূরে সরে যায়। তখনই দুজন নার্স ইরফানের কেবিনে প্রবেশ করে এগিয়ে আসে। একজন বলে ওঠে, স্যার আপনি অসুস্থ। তারেক নেওয়াজ উঁচু গলায় বলে, ইরফান তুমি অসুস্থ? শান্ত হও। ইরফান চিৎকার করে বলে, অসুস্থ মাই ফুট। কী করেছো তোমরা আমার বাটফ্লাওয়ারকে? প্লিজ বলো। ইরফানের লাস্ট কথায় কেমন অসহায়ত্ব ফুটে ওঠে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়। কিছু বলার আগেই ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বাটফ্লাওয়ারকে, তোমাদের বলতে হবে না। শুদ্ধ পিছু পিছু দৌড়ে যায়। ফায়েজও পিছু পিছু যায়। তারেক নেওয়াজ দীর্ঘ শ্বাস ফেলে বেডের উপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়েছে। তার কেমন যেন আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছে করল। একটা মেয়ে আর কত কষ্ট সহ্য করতে হবে? আল্লাহ আর কত পরীক্ষা নিব এটুকু মেয়ের? একটু পরেই ভাবল, না, আল্লাহকে কি করে অভিযোগ দিবে? তার দাঁতেই তো এখনো বেঁচে আছে মাইরা। তিনি দয়া করলেই মেয়েটা আরও সুস্থ হবেন। কিন্তু তারেক নেওয়াজ ভীষণ অসহায় লাগলো। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না তিনি। এই আক্ষেপ কোনোদিনও যাবে না। ইরফান মাইরার কেবিনের সামনে দাঁড়িয়ে, তার পাশে শুদ্ধ। ফাইজ একটু দূরে দাঁড়িয়ে আছে। ইরফান বাইরে দাঁড়িয়ে কেবিনের ভেতর এক ধ্যানে তাকিয়ে আছে। তার মায়ের বুকে মাইরা। মেয়েটা চোখ বুজে আছে। ইরফান রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছেই। শুদ্ধ যোগ গেলে ইরফানের দিকে তাকায়। ভাগ্যিস মাইরা আগের মতো করছে না, ঘুমিয়েছে বোধহয়, নয়তো ইরফান আরও কি পাগলামি করতো কে জানে। ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ফারহা ইনাও তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মাইরার পানে। মাইরার মুখ লাল হয়ে আছে, কেমন শুকিয়ে গিয়েছে মুখটা। ইরফান যোগ গেলে, সে এত উইক কবে ছিল সে মনে করতে পারে না। রুমা নেওয়াজ মাইরাকে বালিশে শুইয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, ইরফান তুমি ঠিক আছো? মায়ের একটু নড়েচড়ে ওঠে। সে পুরোপুরি ঘুমায়নি, হালকা ঘুম এসেছিল চোখে, যেন ইরফানকে স্বপ্নে দেখছে। ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়। রুমা নেওয়াজের তার শক্তপোক্ত ছেলেটার চোখে মুখে এমন অসহায়ত্ব দেখে ভীষণ কষ্ট হলো। ইরফানের গালে হাত দিয়ে বলে, মাইরাকে সাহস দিও, তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা? ইরফান আবারও মাইরার দিকে তাকায়, শুকনো ডুব গিলে নেয়। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মাইরার দিকে। সে ডাকতে চাইছে মাইরাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না। ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মাইরার পাশ ঘেঁষে দাঁড়ায়। বহু কষ্টে উচ্চারণ করে, বাটফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব। মাইরা দ্রুত চোখ মেলে তাকায়। সে এতক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে, হালকা ঘুম, আবার কিছুটা জেগে থাকায় বুঝতে পারছিল না। ইরফানের বাটফ্লাওয়ার ডাকটা যেন তড়িৎ গতিতে মাইরার কানে এসে বাড়ি খায়। গাড় গড়িয়ে তাকালে ইরফানকে দেখে তার চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফানের দিকে চেয়েই ধীরে ধীরে উঠে বসে। ইরফানের গায়ে একটা শার্ট জড়ানো, যার হাতা একদম ছেড়ে দেয়া, চুলগুলো কেমন এলোমেলো, চোখ দুটো ভীষণ লাল। মাইরা যে মানুষটাকে ঘুমিয়েও কখনো এত অগোছালো দেখেনি, সেই মানুষটা আজ তার অসুস্থতায় এত অগোছালো। মাইরের বুক ফেটে কান্না আসে। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ায়, শিশলা। ইরফান ঝড়ের গতিতে এসে মাইরাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরের মুখে ইরফানের বুক ঠেকে। মেয়েটি চোখ বুঝে নেয়। দু হাতে ইরফানের পিঠের দিকে শার্ট খামচে ধরে। নিঃশব্দে কাঁদে মেয়েটা। তার শিশলার সাথে সে বাঁচতে চায়।
ইরফান চোখ বুজে আছে, হাতের বাঁধন শক্ত, যেন মাইরাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। মাইরা ফুপিয়ে কাঁদে। রোমানে আজ ঝাপসা চোখে ছেলে মেয়ে দুটোর দিকে তাকালেন। কে বলবে এদের মধ্যে মহব্বত নেই? কেউ বিলিভ করবে এই যে মাইরা এই যে অবস্থায় তার ছেলেটা এত ভেঙে পড়েছে, তারা কেউ কল্পনা করেছিল? উল্টো দুদিন আগেও একবার হলেও ভেবেছিল ইরফান কি মাইরাকে এখনও মেনে নিতে পারছে না, অথচ সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। ছেলে মেয়েকে একা ছাড়তে রুমানেওয়াজ কেবিন থেকে বেরিয়ে যান। এরপর ইনায়াও মায়ের সাথে বেরিয়ে যায়। শুধু মলিন মুখে তাকিয়ে রইল দুজন মানুষের দিকে। সে চুটকি বাজিয়ে মানুষকে হাসাতে তো পারে, কিন্তু অসুস্থ মানুষকে সুস্থ কী করে করবে সে উপায় তো জানা নেই। নীরবে ফারাহার হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। ফারাহা ঝাপসা চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফারাহাকে শুধু দেখলো, আর কিছুই বলল না। ইরফান কীভাবে দেখতে ভালো লাগছে না তার। বাইরে ফাইজ দাঁড়ানো। ইনায় এগিয়ে গিয়ে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে দেখে ইনায়ার চোখে পানি। মৃদু স্বরে বলে, লিটল কুইন, মাইরার এখন মেন্টালি সাপোর্ট দরকার। আর কাঁদবে না কখনো ওর সামনে, মনে থাকবে? ইনায়া ফাইজের বুকে মুখ ঠেকিয়ে ভাঙা গলায় বলে, আমার তো নিজের বোন নেই, ওকেই আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে, জানেন? আল্লাহ কেন যে ওর সাথে এমন করলো। ফাইজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে গিয়ে এক জায়গায় বসল। মাইরার দুহাত ইরফানের পিঠে, বুকে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে, শিশলা। ইরফান মাইরাকে তার বুকে শক্ত করে ধরে রাখল। বেশ অনেক সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দুহাতের আঁচড়ায় মাইরার মুখটা নেয়। মাইরা কান্নামাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান দুহাতে মাইরার মুখ মুছে দিয়ে ভারী গলায় বলে, ডোন্ট ক্রাই, কাঁদলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টুপিড। ইরফানের কণ্ঠে একটুও জোর নেই। মাইরার আরও কান্না পায়। ইরফানের এসব কথায় যে মাইরা এখন ভালোবাসা খুঁজে পেল, সে না থাকলে তার শিশলা এসব ভালোবাসা তো আর পাবে না। মাইরা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টে ডাকে, শিশলা। ইরফান মাইরার ডান গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, বলো। মাইরা কিছুই বলে না, চুপচাপ দেখে ইরফানকে। তার শিশলা তাকে ভালোবাসে, কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, মাথা ব্যথা করছে। মাইরা নাক টেনে বলে, একটু একটু। ইরফান মাইরার মাথায় চুমু খেয়ে বলে, ঠিক হয়ে যাবে। এরপর মাইরার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এসি নেই। মাইরা মাথা নেড়ে বলে, আছে, আমার ঠান্ডা লাগে। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে, আপনি আমার শিশলা। ইরফান বা হাতে মাইরাকে তার বুকে জড়িয়ে নেয়। কপালে চুমু খেয়ে বলে, বাটফ্লাওয়ার ছাড়া আর কার শিশলা হব আমি। মাইরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে চোখ জোরে উপর দিক করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে বলে, আপনার বাটফ্লাওয়ারকে? ইরফান বুঝল মাইরা ইচ্ছে করে এমন করছে, তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু ঝুঁকে মাইরা ঠোঁট জোড়ায় শুকনো চুমু খেয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, ইউ নো, আমি বাটফ্লাওয়ার ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করি না। মাইরার হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, খবেশ লোক। ইরফান মাইরার কপালে গাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে, দুপুরে খেয়েছিলে? মাইরা ইরফানের দিকে তাকে ছোট করে বলে, খাইনি, আমার ক্ষুধা লেগেছে। ইরফান মাইরের মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামি ভাব থাকে, অথচ কাজগুলো কত বড় বড়। ইরফান ভারী ডোক গিরে মৃদুস্বরে বলে, কি খাবে? মাইরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গিয়েছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি কি বাঁচব না শিশলা? ইরফান সাথে সাথে মাইরার দু গাল তার দু হাতের আজলায় নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, শিশলার দেহে প্রাণ থাকতে বাটফ্লাওয়ারের নিঃশ্বাস কখনো বন্ধ হবে না। একটু থেমে ওভাবে চোখ বুজে বলে, যদি একজনের আয়ু কমিয়ে আরেকজনের আয়ু বাড়ানো যেত, তবে শিশলা তার সব আয়ু বাটফ্লাওয়ার নামে লিখে দিত। মাইরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে, নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ইরফান মাইরার ঠোঁট জোড়ার সাথে তার ঠোঁট জোড়া লাগিয়ে ফিসফিসিয়ে বলে, শশ, ডোন্ট ক্রাই বাটফ্লাওয়ার, কিচ্ছু হবে না তোমার। মাইরা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিশলার বুকে। ইরফান মাইরাকে ছেড়ে বা হাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে ডান হাতে মাইরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, কি খাবে? মাইরা নাক টেনে বলে, আমি ফুচকা খেতে চাই।
ইরফান ভুরু কুঁচকে বলে, পেটে কিছু আছে? ফুচকা পরে খাবে, এর আগে কি খাবে বলো। মাইরা কিছু বলল না। ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়। এরপর বেড থেকে উঠতে নিলে মাইরা ইরফানের হাত টেনে বলে, কোথায় যাচ্ছেন? ইরফান মাইরার দিকে তাকায়, মৃদু স্বরে বলে, কোথাও যেতাম না। মাইরা চোখ ছোট ছোট করে বলে, উঠছিলেন যে? ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, শুদ্ধকে খাবার এনে দিতে বলবো, আমার কাছে আমার ফোন নেই। মাইরা তার বেডের পাশ থেকে ইনায়ার ফোন নিয়ে ইরফানের হাতে দিয়ে বলে, এই ফোন দিয়ে ফোন দিন, যেতে হবে না আপনাকে। ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। ইনায়ার ফোন থেকে শুদ্ধকে কল দিয়ে কথা বলতে থাকে। মাইরা ইরফানের বা হাতের শার্টের হাতা গুটিয়ে কনুই পর্যন্ত সুন্দর করে ভাঁজ করে দিল। এরপর ইরফানের ডান কান থেকে বাম কানে ফোন ধরিয়ে দিয়ে ইরফানের বা হাতে ফোন ধরতে বলে। ইরফান নীরবে মেনে নিল। ফোনে কথা বলতে বলতে মাইরা কার্যকলাপ দেখতে থাকে। মাইরা ইরফানের ডান হাতের শার্টের হাতা গুটিয়ে দিল কনুই পর্যন্ত। ইরফান কল কেটে ফোন রাখল। মাইরা তার কাজ শেষ করে ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এখন আপনাকে একটু মানুষ মানুষ লাগছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, এতক্ষণ কি লাগছিল? মাইরা মিটমিট করে হেসে, এমনিতেও আপনি গন্ডার, আর কিছুক্ষণ আগে আপনাকে পাগল গন্ডারের আপডেট ভার্সন লাগছিল। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি তো ভালোই। কথাটা বলতে বলতে দু হাতে ইরফানের এলোমেলো চুলগুলো সুন্দর করে ঠিক করে দেয়। ইরফান মাইরার গালে হাত দিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, এত বড় হয়েছ কবে? মাইরা মুখ ফুলিয়ে বলে, আমি বড়ই ছিলাম, আপনি বুঝতেন না, সেটা কার দোষ? ইরফান গম্ভীর গলায় বলে, লিটল গার্ল হয়ে যাও, এত বড় হতে হবে না। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আগে যে সারাদিন বলতেন বড় হব কবে, কেন বলতেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, কজ। মাইরা দু হাতে ইরফানের মুখ চেপে ধরে দুদিকে মাথা নাড়িয়ে বলে, শুনবো না। ইরফান তার মুখ থেকে মাইরার হাত সরিয়ে মৃদুস্বরে বলে, হোয়াই? মাইরা মিনমিন করে বলে, আমি জানি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, কি যেন? মাইরা চোখ নিচে নামিয়ে আমতা আমতা করে বলে, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। ইরফান নিঃশব্দে হাসল, মাইরাকে নিজের সাথে জড়িয়ে নিল। মাইরা কাচুমাচু হয়ে ইরফানের বুকে সেটে থাকলো। মাইরা খেয়ে ঘুমিয়েছে। ইরফান, শুদ্ধ, ফাইজ, তারেক নেওয়াজ, সীমান্ত সহ আরও দুজন সিনিয়র নিউরোলজিস্ট মিলে একটি মিটিং রুমে বসেছে। মূলত নিউরোলজিস্ট দুজন মাইরার রিপোর্ট দেখে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাদের বক্তব্য রাখে। পেশেন্টকে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে, তোমরা চাইলে অপারেশনের সব ব্যবস্থা করব। ইরফান কথাটা শোনা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে যায়। সবাই ইরফানের দিকে তাকায়। শুদ্ধ দ্রুত উঠে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, উঠলি কেন, বস। ইরফান সামনে বসা দুজন আধবয়সী লোকের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে, নো নিড আঙ্কেল, আমি আমার ওয়াইফের ব্রেন নিয়ে ডিল করতে আসিনি। ডিল আমি বিজনেসে করি, নট ট্রিটমেন্ট। কথাটা বলে মিটিং রুম থেকে কটকট পায়ে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস পেলেন। ব্যবসা সূত্রে তার মোটামুটি অনেক বড় বড় মানুষের সাথেই চেনা জানা আছে। তাদের মধ্যে নিউরোলজিস্ট দুজন তার বেশ ভালো পরিচিত। একজন বলে ওঠে, তারেক, তোমার ছেলে বুঝতে চাইছে না কেন? উল্টা আমাদের ভুল বুঝছে, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তারেক নেওয়াজ উঠে দাঁড়ালেন। সামনে বসা দুজন ডক্টরের সঙ্গে হাত মিলিয়ে বলে, জানোই তো কেমন, কিছু মনে করো না, ওকে বুঝিয়ে বলছি আমরা। কথাটা বলে তারেক নেওয়াজ বেরিয়ে যায়। ইরফানের পিছু পিছু শুদ্ধ আর ফাইজ বেরিয়ে গিয়েছে। সীমান্ত তার সিনিয়র ডক্টরদের সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি ব্যস্ত শহরটায়। চোখে মুখে অসহায়ত্ব। তার বার্ড ফ্লাওয়ার ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারে না। সে নিজের অস্তিত্ব খুঁজে পায় না। কবে বার্ড ফ্লাওয়ার তার এত আপন হয়ে গেল? শুধু আপন না, এতটুকু সীমাবদ্ধ নেই। বার্ড ফ্লাওয়ার তার আসক্তির চেয়েও ভয়াবহ কিছু। বার্ড ফ্লাওয়ার ছাড়া শিশল আপন্ন না। ইরফানের মন থেকে উত্তর আসে অবশ্যই। ঝাপসা আলোয় আলোকিত আকাশপানে অসহায়ত্বের ঘেরা দৃষ্টি রেখে ইরফান বিড়বিড় করে, বার্ড ফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে একটু জোর নেই, আজও বেরোতে চায় না। ইরফান নিজেকে সামলে নিতে চেষ্টা করে, দু হাত জমা করে মুখের সামনে নিয়ে বেশ কিছুক্ষণ রাখে। মাইরার হাসিমুখ চোখের সামনে ভেসে ওঠে। সেই চঞ্চল মেয়ে, যাকে সে এক বিন্দু টলারেট করতে পারত না, আজ তাকে ছাড়া বাঁচার কথা ভাবনাতে আনতে পারে না। ওভাবে বিড়বিড় করে, ইউ নো বাট ফ্লাওয়ার, আমি তোমার কিছু হতে দিব না। হঠাৎই মাথায় কিছু আসে। দ্রুত পকেট থেকে ফোন বের করে বেশ কিছুক্ষণ ফোন ঘেটে ঘেটে কারো নাম্বারে কল করে। ওপাশ থেকে কল রিসিভ হয় না।
ইরফান বিরক্ত হয়, বারবার কল করতে থাকে। প্রায় 5বার কল কেটে যাওয়ার পর 6বার কল রিসিভ হয়। ইরফান সালাম দেয়, ওপাশ থেকে সালামের উত্তর নেয়। ইরফান গলা ঝেড়ে বলে, আঙ্কেল আমি ইরফান। ওপাশ থেকে বলে, আরে ইরফান আব্বু কেমন আছো? ইরফান টুকটাক কথা বলে, এরপর জিজ্ঞেস করে, আঙ্কেল তুমি কোথায়? আমি তো চট্টগ্রাম আব্বু। কেন, কি হয়েছে? তুমি কি টোটালি পেশেন্ট দেখা অফ করে দিচ্ছ আঙ্কেল? নিজেদের প্রয়োজনে দেখি আপু। ইরফান ছোট করে বলে, আঙ্কেল তুমি তোমার সকল কলিগদের তোমার বাসায় ইনভাইট করো। আমি নেক্সট 2 আওয়ার্সের মধ্যেই তোমার বাসায় আসছি। অপাশের ব্যক্তি অবাক হয়ে বলে, ইরফান আপু তুমি কি চট্টগ্রামে? ইরফান মৃদুস্বরে বলে, আমি ঢাকায় আঙ্কেল। তোমাকে যা বললাম এটা করো। কথাটা বললেই ইরফান কল কেটে দীর্ঘশ্বাস ফেলে। ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব। সীমান্ত ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফানকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ থাকে। কিছু সময় পেরোলে গলা ঝেড়ে ডাকে, ইরফান। ইরফান সীমান্তের ডাকে একটু নড়েচড়ে দাঁড়ায়, তবে কিছুই বলে না। সীমান্ত মৃদুস্বরে বলে, রিস্ক না নিলে কি করে হবে বলো তো? ইরফান সাথে সাথেই ঘাড় ঘুরিয়ে সীমান্তের দিকে তাকায়। সীমান্তের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমি নিব না কোনো রিস্ক। আমার বাটফলোয়ারের ক্ষেত্রে কোনো রিস্ক নিব না আমি। শুনতে পেয়েছিস? তোদের এই টাকা কামানোর মেশিন রূপী ডক্টরের আর একবার আমার সামনে দেখলে আই শিওর সব কটাকে মার্ডার করে ফেলবো। সীমান্ত চোখ বড় বড় করে বলে, আরে কি বলছিস? তারা ভালো মা। ইরফান রেগে বলে, ভালো মাই ফুড। ওরা আমার বাটফলোয়ারের রিপোর্টটাই তো ঠিক করে দেখেনি, আর বলে দিল অপারেশন করাতে হবে। আমার বাটফলোয়ারের ব্রেন কি ওরা ফুটবল ভেবেছে যে ওরা বলবে আর আমি ওদের খেলতে দিব? সীমান্ত কিছু বলার মতো খুঁজে পায় না। ইরফান আবারও রেগে বলে, তুই আমায় এই নিউজ আরও আগে কেন দিলি না বল? ও তোমাদের হসপিটালে আরও 3 মাস আগে এসেছে। আমি কেন জানলাম না? এখন আমি কি করব? আমার বাটফলোয়ার। কথা জড়িয়ে আসে ইরফানের। সীমান্ত অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ছেলেটা নিজেও জানে, বোঝে, অথচ অবুঝের মতো আচরণ করছে। শুদ্ধ ভাই এগিয়ে এসে ইরফানকে ছাড়িয়ে নেয় সীমান্তের থেকে। ইরফান চোখ বুঝে নিল। শুদ্ধ ইরফানের কাঁধে হাত রেখে বলে, এত ভয় পাচ্ছিস কেন? অনেক পেশেন্ট সুস্থ হয়ে যায়, নিজেকে শক্ত কর। ইরফান শুদ্ধর হাত তার কাঁধ থেকে ঝাড়া দিয়ে রেগে বলে, আমি আমার বাটফলোয়ারের অপারেশন করাবো না। ওরা বিজনেস করতে চাইছে। ফাইজ অপর পাশ থেকে বলে, ইরফান আমাদের কথাটা। ইরফান চিৎকার করে বলে, আমি কারো কথা শুনতে চাই না। লিভ মি অ্যালং। আমার বাটফলোয়ারকে নিয়ে কাউকে ভাবতে হবে না। তারেক নওয়াজ ইরফানের চিৎকার শুনে এগিয়ে আসে। ইরফান এগিয়ে যেতে গিয়ে তার বাবাকে দেখে দাঁড়িয়ে যায়। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলতে নেয়, ইরফান। ইরফান অসহায় কণ্ঠে বলে, বাবা প্লিজ, অপারেশন ছাড়া বাকি 999টি ওয়ে আমি অবলম্বন করব। যে কোনো একটি ওয়েতে বাটফলোয়ার ঠিক সুস্থ হয়ে যাবে। এই টপিকে আমার সাথে কেউ কোনো কথা বলবে না। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন কি করবে? ইরফান মাইরার কেবিনের দিকে যেতে যেতে বলে, ইয়ামিন আঙ্কেল চট্টগ্রামে। আমি আর কিছুক্ষণের মাঝেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। তারেক নওয়াজ অবাক হয়ে বলেন, তুমি তার খোঁজ কোথায় পেলে? ইরফান ছোট করে বলে, পেয়েছি। তারেক নওয়াজ ভীষণ অবাক হয়। 12 বছরের বেশি হবে ইয়ামিনের সাথে তার কোনো সম্পর্ক নেই বললেই চলে। ছোটোখাটো এক ঝামেলা হয়েছিল তাদের, এরপর টোটালি আর কোনো যোগাযোগ ছিল না। ইরফানের সাথে ইয়ামিনের কন্ট্যাক্ট ছিল। ইরফান মাইরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মাইরাকে না দেখে ইরফান দ্রুত কেবিনের ভেতর প্রবেশ করে। ভেতরে রুমা, নেওয়াজ, ইনায়া, ফারাহা, সাথে মাইরা, মা আর ছোট ভাই এসেছে। বাচ্চা ছেলেটি বেডের কোনায় বসে বসে কাঁদছে। ইরফান কিছু বলার আগেই রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান দেখ তো বাবা, মাইরের কি হয়েছে? ওর মা ভাইকে দেখে সেই যে বেলকনিতে গিয়ে দরজা আটকে বসে আছে। আমরা এত করে ডাকছি, মেয়েটা আসছেই না, দরজাও খুলছে না। ইরফান তার মায়ের কথা শুনেই দ্রুত পায়ে বেলকনির দরজার কাছে এসে দাঁড়ায়, মৃদুস্বরে ডাকে, বাটফ্লাওয়ার। সাথে সাথেই দরজা খুলে যায়। ইরফান অবাক হয়ে সামনে তাকায়। মাইরে কান্না মাখা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দ্রুত মাইরের দিকে এগিয়ে গিয়ে 2 হাতের আঁচলায় মাইরের মুখটা নিয়ে বলে, হোয়াট হ্যাপেন বাটফ্লাওয়ার? মাইরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লাবিবের বাবা তাকে সেদিন ওভাবে বলার পর সে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছে সে আর কখনো তার পাতানো মা ভাইয়ের সাথে কথা বলবে না, তাদের কাছে যাবে না। কিন্তু আজ তাদের দেখে যে ভীষণ কষ্ট হচ্ছে মাইরার। ইরফান আবারও নরম সুরে বলে, বাটফ্লাওয়ার, কি হয়েছে বলো?